আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। হঠাৎ করে কেন ভারত বাংলাদেশের গলা চিপে ধরতে চেষ্টা করছে এবং বিএনপি সরকারকে সম্পূর্ণরূপে কোণঠাসা করার চেষ্টা করছে, এবং ভারত বিএনপি সরকারের বিষয় নিয়ে 360 অ্যাঙ্গেলে পল্টে নিচ্ছে। কিছুদিন আগেও আমরা দেখতে পেয়েছি বিএনপি সরকার ভারতের সাথে সম্পর্ক অনেক ভালো করার চেষ্টা করছিল। ওই অবস্থায় হঠাৎ করে যখন বিএনপি সরকারের সাথে ছোটখাটো কিছু বিষয় নিয়ে আবার টানাপোড়েন শুরু হয়েছে, এই বিএনপি সরকার কি করেছে, পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশে আমন্ত্রণ করে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বিভিন্ন চুক্তি করে বসে। শুধু তাই নয়, ভারত খেপে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে ডক্টর নুর যে দেশ বিরোধী চুক্তি করেছে আমেরিকার সাথে, সেই দেশ বিরোধী চুক্তি বিএনপি এখনো বহাল রাখার চেষ্টা করছে। সেই চুক্তি বিএনপি বাতিল করার জন্য কোনো উদ্যোগও গ্রহণ করছে না। এই সকল বিষয়কে কেন্দ্র করে কিন্তু ভারত বুঝতে পেরেছে এই বিএনপি সরকার কখনোই আমাদের সাথে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবে না এবং করছেও না। তারা একেবারে পাকিস্তান এবং আমেরিকা পন্থী, এবং বাংলাদেশে আবারও জঙ্গিবাদের আস্ফালন ঘটবে সেই 2001 থেকে 2006 সালের শাসন আমলের মতো, এবং আমাদের দেশের সার্বভৌমত্বেরও হুমকি হতে পারে। কারণ পাকিস্তান বাংলাদেশের ভূমি ব্যবহার করে ভারতও আক্রমণ করতে পারে। কারণ পাকিস্তানের কাজই হচ্ছে তারা আর্মিকে দিয়ে যে কাজ করতে পারবে না সেই কাজ জঙ্গিদেরকে দিয়ে আরেকজনের ভূমি ব্যবহার করে তার শত্রু দেশকে আক্রমণ করায়। আমেরিকাও কিন্তু সেম প্যাটার্নের রাজনীতিটা খেলে। সে সকল বিষয়কে কেন্দ্র করে ভারতের সাথে এখন বিএনপি সরকারের সম্পূর্ণরূপে ভাগে মহিষে একটা সম্পর্ক হয়ে গিয়েছে। সে কারণে ভারত বাণিজ্য স্থগিত করার পরিকল্পনা করছে। শুধু বাণিজ্য স্থগিত না, স্থলপথ বন্ধ করারও পরিকল্পনা করছে। ভিসা নিষেধাজ্ঞাও দিবে এবং অর্থনৈতিকও নিষেধাজ্ঞা দিবে এই বাংলাদেশকে। তখন বাংলাদেশের কি অবস্থা হবে, বিএনপি সরকারের কি অবস্থা হবে? অলরেডি বিএনপি সরকার এমনিতেই কোণঠাসা অবস্থায় আছে। দেশের মধ্যে হামের টিকা না পেয়ে শিশু মারা যাচ্ছে, দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি, তেল নাই, গ্যাস নাই, বিদ্যুৎ নাই, এবং বাংলাদেশের মধ্যে বেকারত্বের হারও বাড়ছে। যে টোকাই সমন্বয়গুলো কোটার জন্য আন্দোলন করেছে এবং এই টোকাইগুলো আন্দোলন যখন সফল হয়ে গিয়েছে, তারা চাকরি পড়ালেখা বাদ দিয়ে তখন তারাই মন্ত্রী মিনিস্টার হয়ে গিয়েছে। আবার তারাই বাংলাদেশে কোটা চালু করেছে। এখন কোটার মাধ্যমে তাদের কাছের মানুষগুলাকে, জুলাই যোদ্ধাদেরকেই শুধু চাকরি দেওয়া হচ্ছে, আর বাংলাদেশের সকল জায়গায় মানুষ চাকরি না পেয়ে হাহাকার করছে। জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে, বেকারত্বের হারও বাড়ছে, বাংলাদেশে কোটাও বৃদ্ধি পাচ্ছে। এই অবস্থায় যেখানে তারেক রহমান এমনিতেই কোণঠাসা অবস্থায় আছে, সেই অবস্থায় ভারত এখন বিএনপি সরকারের টুটি চেপে ধরেছে। ধরারই কথা। ভারতের কথা হচ্ছে আমাদের থেকে সকল সুযোগ সুবিধা নিবেন এবং আমরা সকল ধরনের সাহায্য সহযোগিতা আপনাদেরকে করব, কিন্তু চুক্তি করবেন আমেরিকার সাথে, চুক্তি করবেন পাকিস্তানের সাথে, তাদের সাথে প্রেম খেলা খেলবেন। আমরা কেন আপনাদেরকে তাহলে সাহায্য সহযোগিতা করবো, এত ধরম মহরম সম্পর্ক রাখবো? আমরাও তাহলে স্থলপথ বন্ধ করে দিব, অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে দিব, বাণিজ্য চুক্তি স্থগিত করে দিব, বিশেষ নিষেধাজ্ঞা দিয়ে দিব। সারাক্ষণ বলা হয় দিল্লি না ঢাকা, কিছু হলেই চিকিৎসা নেওয়ার জন্য দিল্লিতে চলে আসেন। আবার সেই দিল্লিতে চিকিৎসা নেওয়া অবস্থা অনেকে মারাও যায়। এই কারিনা না ফারিনা কাইসার হামিদের মেয়ে, সে মারা গিয়েছে দিল্লিতে, কিন্তু সেই 5 আগস্টের পরে স্লোগান দিয়েছিল দিল্লি না ঢাকা। শেষ পর্যন্ত আল্লাহর কি নির্মম পরিহাস। চিন্তা করেন, আল্লাহ ঠিকই বুঝিয়ে দিয়েছে যে দেখো, যে দিল্লি না ঢাকা স্লোগান তোমরা দিয়েছ, তারাই এখন দিল্লিতে চিকিৎসা নিতে গিয়ে সেখানে মৃত্যুবরণ করেছে। এগুলো তো চোখের সামনে, আপনাদেরকে বোঝানোর কিছু নাই। সেই কারণে আমি সবসময় বলি যে ভারত হচ্ছে মন্দের ভালো। চিকিৎসা নিতে গেলে ভারতে যেতে হয়, দেশের অর্থনৈতিক মন্দ হলে ভারত থেকে বিভিন্ন দ্রব্য কম দামে আমদানি করতে পারি, এবং টাকা না থাকলে সেটা বকেও রাখতে পারি। সকল দিক থেকে ভারত আমাদেরকে সাহায্য সহযোগিতা করে। কিন্তু ভারত একটা পরাশক্তি হিসেবে আমাদের উপর একটু দাদাগিরি করলে তখন সহ্য হয় না। কিন্তু পাকিস্তান আমাদেরকে 2 টাকা সাহায্য করে না, সেখান থেকে জঙ্গি রপ্তানি করা ছাড়া বাংলাদেশে। উল্টো বাংলাদেশ কিভাবে ধ্বংস হয়ে যাবে সেই চিন্তা নিয়ে পাকিস্তান বসে থাকে এবং শেখ মুজিবকে অপমান করে। বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা তারা এখনো অনেকে মানতে চান না। সে পাকিস্তানের সাথে আমরা পিরিত করব, সে পাকিস্তানের সাথে আমরা চুক্তি করব, আর ইন্ডিয়াকে গালাগালি করবো। আর যারা সত্য কথা বলে তাদেরকে ইন্ডিয়ার দালাল বলবো, আওয়ামী লীগের দোসর বলবো। এটাই তো বাংলাদেশের
নীতি হয়ে গিয়েছে অনেক রাজাকারের নাতিপতিদের। বুঝতে পারেন না ব্যাপারটা? এটা বাংলাদেশে এখন রিয়েলিটি। সো ইন্ডিয়া যা করতেছে সেটা সঠিকই করতেছে। হয়তোবা সে রাডারে আমরাও পড়ে যাব। বাংলাদেশকে যদি সকল দিক থেকে ইন্ডিয়া প্রেসারে রাখে, সেটার প্রেসারাইজ হওয়ার পরে বাংলাদেশ আমরাও কিন্তু সেটা ভোগ করবো, কারণ আমরাও বাংলাদেশের নাগরিক। আমরা সেটার বাইরে যেতে পারবো না। কি আওয়ামী লীগ বলেন, কি জামাত বলেন, কি বিএনপি, কি জাতীয় পার্টি, কি নাগরিক পার্টি, যেটাই বলেন না কেন, সকল রাজনৈতিক দলের কর্মীরা এবং সাধারণ জনগণরা দুর্ভিক্ষের অবস্থা হলে বাংলাদেশের সকলেই ভোগ করতে হবে। সো বাংলাদেশের কোনো নাগরিকের জন্যই কিন্তু ভালো কিছু বয়ে আনবে না। ভারত কিন্তু শেষ স্টেপটাই এখন নিতে যাচ্ছে, কারণ ভারত অনেক সত্য দিয়েছে, একটা সত্য এই বিএনপি সরকার মানে নাই। এবং ভারত বারবার বলেছে পাকিস্তানের সাথে বিভিন্ন ধরনের চুক্তি না করতে এবং পাকিস্তানের সাথে অনেক বেশি ঘেঁষাঘেঁষি না করতে কূটনীতিকভাবে বোঝানোর চেষ্টা করেছিল, কিন্তু বিএনপি সরকার, এই জামাত জোট সেটা মানতে নারাজ। তাদের বীজ তো এখনো পাকিস্তানে আছে। পাকিস্তান প্রীতি কিভাবে ভুলে? বরং ভারতের সাথে আমরা যুদ্ধ অবস্থা তৈরি করবো, কিন্তু পাকিস্তান প্রীতি থাকতে হবে। এবং আমেরিকার সাথেও আমাদের সকল ধরনের ধর্ম মরম সম্পর্ক রাখতে হবে, কারণ আমেরিকার সাপোর্টে আমরা ক্ষমতায় থাকতে হবে। দেশ বিক্রি হলে কি আসা যায়? সো ভারত যেটা ভালো মনে করছে ভারত সেটাই করবে, কিচ্ছু করার নাই। আমরা বাংলাদেশের নাগরিক, এটাই আমাদের পাপ। সে কারণে আমাদের সকল কষ্ট আগামীতে যা হবে সকল কিছু ফেস করতে হবে এবং ভোগও করতে হবে। এটাই হচ্ছে রিয়েলিটি। সো রিয়েলিটি বাংলাদেশের জনগণকে মানতে হবে। আর যদি না মানতে চান তাহলে প্রতিবাদ করতে হবে, রাজপথে নামতে হবে বিএনপি সরকারের বিরুদ্ধে। তা না হলে বাংলাদেশে কোনো কিছুরই পরিবর্তন ঘটবে না। বাংলাদেশের মধ্যে আবার 2001 থেকে 2006 সালের শাসন আমল ফিরে আসবে। রমনার বটমূলে বোমা হামলা হবে, একসাথে 64 জেলার মধ্যে 63 জেলায় সিরিজ হামলা হবে, নতুন নতুন বাংলা ভাইয়ের উৎপাদন হবে, শায়েক আব্দুর রহমানের উৎপাদন হবে, এবং বাংলাদেশের মধ্যে একটা সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠবে। অলরেডি সারা বাংলাদেশের সন্ত্রাসীদের অভয়ারণ্য হিসেবে গড়ে উঠেছে। দিনে দুপুরে গুলি করে মানুষ মেরে ফেলছে, দিনে দুপুরে নাকের মধ্যে স্প্রে করে আপনার চিন্তায় হচ্ছে। এই সকল বিষয় আগেও ঘটতো, কিন্তু আগে যদি মাসে 1-2 জনের হতো, এখন ডেইলি হয় 10-15 জনের। সারা বাংলাদেশে একই অবস্থা, লাশ আর লাশ, লাশের মিছিল শেষ হচ্ছে না সারা বাংলাদেশে। প্রত্যেক দিনই 10-12টা খুন হচ্ছে, তাও নিরীহ আওয়ামী লীগের নেতা কর্মী। এভাবে করে একটা দেশ চলতে পারে না। বুঝতে পেরেছেন? যদি এখনো না বুঝেন তাহলে এখনো আপনার মুখে ললিপপ নিয়ে বাংলাদেশে যারা সাধারণ জনগণ ঘরে বসে থাকেন, যখন একেবারে আপনাদের ঘরের ভিতর ঢুকে ঢুকে সমস্যাগুলো আপনারা ফেস করবেন, তখন নিরুপায় হয়ে যাবেন। না পারবেন আন্দোলন করতে, না পারবেন কিছু সহ্য করতে। এখনো সময় আছে বাংলাদেশের রাজনৈতিক ব্যালেন্সটা ফিরিয়ে আনার জন্য। বাংলাদেশ আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসা অতীব জরুরি, কারণ এখন একতরফা রাজনীতি চলছে। বিএনপি জামাত যা ইচ্ছা তা করছে, লুটে পুটে চুষে বাংলাদেশটাকে খেয়ে শেষ করে দিয়েছে। সো একমাত্র বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি ফিরে আসলে তখন বাংলাদেশে একটি রাজনৈতিক ব্যালেন্স আসবে, আর তখনই বাংলাদেশ স্টেবল হবে এবং ভারতের সাথেও বিএনপি সরকার সম্পর্ক ঠিক রাখতে বাধ্য হবে, এবং পাকিস্তানের সাথে এত প্রীতি তখন আর দেখাতে পারবে না, এবং বাংলাদেশটাকে যে তারা বিক্রি করে দিচ্ছে আমেরিকার হাতে সেটাও সম্পূর্ণরূপে পারবে না, এবং চুক্তি বাতিল করতে বাধ্য হবে। সেই কারণে বাংলাদেশের সকল জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে এবং বাংলাদেশ আওয়ামী লীগকে সমর্থন করতে হবে। আশা করছি এই আলোচনায় আপনাদেরকে আমি মেইন বিষয়গুলো ক্লিয়ারলি বুঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ সকলকে।